এখানে মূলত এটি একটি ট্রু অ্যান্ড ফলস স্টোরি বেস এন্টারটেনমেন্ট সিরিজ অ্যান্ড ডিরেক্টর প্রবাবলি এখানে দেখাচ্ছে আমাদের রিসেন্টলি জুলাই এবং আগস্টে যে ধরনের স্টুডেন্ট মুভমেন্টের পরে যারা পালিয়ে গিয়েছে, যারা অ্যারেস্ট হয়েছে, এই ক্যারেক্টারগুলোকে বেস করে তিনি ড্রামাটি লিখেছেন। ড্রামাটির নাম হচ্ছে দ্য রিমান্ড। আর এখানে আমি যে ক্যারেক্টারটি রান করছি, এখানে দুজন পুলিশ অফিসার থাকে, প্রবাবলি দুজনের ক্যারেক্টার হচ্ছে এসপি এবং আমি এসপির ক্যারেক্টার করছি। আচ্ছা, খুব সুন্দর একটা লুকে আপনাকে দেখতে পাচ্ছি। ওই একটা ফিল আসছে কিনা যে একদম মানে পুলিশে যাওয়ার একটা ফিল থাকে বা সেটটাও আছে, সব মিলিয়ে এই ফিলিংসটা আসলে কেমন লাগছে? দেখুন, ফার্স্ট অফ অল যে কোনো ক্যারেক্টার আর্টিস্টকে করতে হলে তো তাকে সেই ফিল তৈরি করতে হয়, সেই ক্যারেক্টারের ভেতর ইনভলভ হতে হয়। আদারওয়াইজ ক্যারেক্টারটি রান করা তো টাফ হয়ে যায়, অথবা ক্যারেক্টারটি রান করলেও দর্শক জনপ্রিয়তা পাওয়া যায় না। তো সেক্ষেত্রে এটা শুধু আমি নয়, আমার মনে হয় আমার কোয়ার্টিস্ট আছে মোমো এবং মারুফ, আমরা সবাই ইনভলভ উইথ দিস ক্যারেক্টার। ক্যারেক্টারটা একজন ডিবি অফিসার। আর কেমন লাগছে শুটিং এক্সপেরিয়েন্স সম্পর্কে যদি একটু বলতেন? নাইস টিম। সো ভালো টিমের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স সবসময় ভালো হয়, এবং যেটা এখানে কাজ করে আমি অবশ্যই সেই আরামটা পাচ্ছি। নাটকটায় যুক্ত হওয়ার পেছনে পেছনের গল্প সিম্পল। আমি প্রফেশনাল আর্টিস্ট, আমার কাজ অভিনয় করা, স্ক্রিপ্ট এসেছে, সব কিছু ব্যাটে বলে মিলেছে এবং আমি আমার প্রফেশনাল জায়গা থেকে কাজটা করছি। স্ক্রিপ্টটা দেখে এমন কিছু মনে হচ্ছে যে এটা আমার করা উচিত। বিং অ্যান প্রফেশনাল আর্টিস্ট, আসলে ইটস মাই ডিউটি টু ডু মাই জব। আর সেটা হচ্ছে আমি অভিনয়টাই করি, নানা রকম স্ক্রিপ্ট আসে, এই স্ক্রিপ্টটা সমসাময়িক কনটেক্সটে তৈরি, সে জায়গা থেকে আমি মনে হচ্ছে কাজটা করতে পারি। আপনার ক্যারেক্টারটা দ্যাটস ইট, বলেছি একবার ডিবি অফিসার। আচ্ছা, এরকম কি এর আগে কোনো ক্যারেক্টার করা হয়েছিল কিনা, এবং দেশের এই বর্তমান পরিস্থিতিতে এই ক্যারেক্টারটা কতটুকু জরুরি আমাদের দর্শকদের? এটা সমসাময়িক একটা প্রেক্ষাপটের সাথে রিলেটেড পুরো স্টোরিটা। তো সেই জায়গাতে যে মনে করবেন জরুরি তার কাছে জরুরি, যার কাছে জরুরি না তার কাছে জরুরি না। আচ্ছা, আপনাকে আমরা এর আগে শহীদ মিনারে আপনাকে আমরা মাঠে দেখেছি, মাঠে ময়দানে দেখেছি। এটা করার জন্য কি আপনি এরকম ক্যারেক্টার পাচ্ছেন বা এই টাইপে নাটক পাচ্ছেন, এরকম কি মনে করেন? আমার মনে হয় না। আমি এর আগেও মহানগরে যখন কাজ করেছি, তখন দেশের আগের সরকার ছিল, তখন অন্য অবস্থা ছিল। তারপরে আমি রিফিউজিতে কাজ করেছি, সেখানেও আমি একজন কর্মকর্তা হিসেবে কাজ করেছি পুলিশের। তো আমার মনে হয় না আন্দোলনের সাথে যুক্ত থাকার জন্য কাস্টিং পাওয়ার সুযোগ আছে। যে আসলে যার কাজের ভিত্তিতে, যেহেতু আমি লম্বা সময় ধরে কাজ করছি, আমার কাছে মনে হয় কাজের ধারাবাহিকতা খুব ইম্পর্টেন্ট। তো আমি কনস্টেন্সি বজায় রাখতে চেষ্টা করেছি আমার কাজে। হোপফুলি সেই জায়গা থেকেই কাজ হয় আমার। আপনার দেশের ওভারঅল পরিস্থিতিতে ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হয়ে গেছে, এটা আপনি মনে করেন? ক্ষতি তো হচ্ছে অনেক দিন ধরেই, এখন হঠাৎ করে তো আমরা দেখতে পাচ্ছি কেবল। কি কি ক্ষতি উপলব্ধি করেছেন? বিভেদ হয়েছে, এটা একটা এখন দৃশ্যমান, সেটাই দেখা যাচ্ছে। আর যা যা ইন্ডাস্ট্রির ফর গুড হতে পারতো, ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য হতে পারতো, সেগুলো আসলে অনেকখানি হয়নি। সেই কাজগুলো হলে পরে গিয়ে মনে হবে যে ইন্ডাস্ট্রিতে ভালো কিছু হয়েছে। তার আগ পর্যন্ত ব্যক্তিগত কোনো কিছু নিয়ে আমি খুব একটা ইন্টারেস্টেড না। ইন্ডাস্ট্রি সামগ্রিক ভালো, সামগ্রিক গ্রোথ এবং প্রত্যেকের কাজের নিশ্চয়তা, যোগ্যতার ভিত্তিতে এবং পারিশ্রমিক, নিরাপত্তা, এই খুব জরুরি বিষয়গুলো যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে। বিগত অনেকগুলো বছরে শিল্পীরা নানান ক্ষেত্রে জড়িয়ে গিয়েছে। আপনি কি এরকম কোনো অফার পেয়েছেন কিনা, যে পলিটিক্সে বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে? না, আমার কখনো ইন্টেনশন ছিল না, সো আমাকে কেউ ওরকম অফারও দেয়নি পলিটিক্সের সাথে জড়িত থাকার। আর আমি মনে করি না পলিটিক্স আমার করার কোনো প্রয়োজন আছে। আমি ওটা জানি না, পলিটিক্স একটা ডিফারেন্ট জব, ওখানে অনেক যোগ্যতার প্রয়োজন হয়। আমি আমার যোগ্যতা অনুযায়ী আমার অভিনয়টুকুই করতে পারি, শুধু আমি সেটুকুই ভালোবেসে করি। শিল্পীদের কি পলিটিক্সে যাওয়া উচিত? যার যার ব্যক্তিগত চয়েস। ঠিক আছে। আচ্ছা, আন্দোলনে আপনাকে যখন মাঠে দেখলাম, আপনাকে কোন জিনিসটা সবচেয়ে বেশি হার্ট টাচ করে, যার কারণে আপনি ভেবেছেন যে না, এখন মাঠে নামতেই হবে?
ছাত্রদের মরে যাওয়া আমাকে হার্ট করেছে। সাধারণ নিরস্ত্র ছাত্ররা যখন প্রশাসনের গুলিতে মারা যাচ্ছে, তখন আমার খুব অসহায় বোধ হয়েছে এদেশের একজন নাগরিক হিসেবে। সেই জায়গা থেকেই আমি মূলত আমার স্ট্যান্ড নিয়েছি। যখন আলো আসলে গ্রুপের স্ক্রিনশটগুলো ভাইরাল হলো এবং যারাই আপনারা অ্যাগেনস্টে ছিলেন সবাইকে নিয়ে কম বেশি কথা হয়েছে, তো ওই মুহূর্তে স্ক্রিনশটগুলো ভাইরাল হওয়ার পরে অনুভূতিটা কেমন ছিল, বা এমন কি মনে হয়েছে যে বাই এনি চান্স সরকার পতন না হলে আপনাদের দিকেও জিনিসগুলো আসতো, এমন কিছু ফিল হয়েছে কিনা? আমরা তো অনেক কিছুই দেখেছি, অনেক কিছুই জেনেছি, অনেক বছর ধরে যেহেতু এখানে কাজ করছি। তো আই ওয়াজ নট শকড, এরকম অনেক কিছু হতে পারে। তো হ্যাঁ, কিছু কিছু কনভারসেশন দেখে মোটেও ভালো লাগেনি, কিন্তু আমরা তো আসলে জানতামই কে কীভাবে তার মানে তার আদর্শিক জায়গা বা কে কিভাবে চলছে, আমরা তো এতদিন ধরে আসলে দেখেছি। তো এতদিন তো আমরা কিছু বলিনি, হঠাৎ করে এত শক্ত আরও কিছু আছে বলে আমার মনে হয় না। যার যার অবস্থান শেষে নিয়েছে এবং তাতে করে যার যার অবস্থান পরিষ্কারই হয়েছে। এই যে বৈষম্যটা আসলো এবং অনেক শিল্পী আছে যারা এখন আর সামনে আসছে না বা আপনারা কাজ করছেন, এই যে একটা ডিস্টেন্স বা গ্যাপ ক্রিয়েট হলো, এটা আসলে ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর বলে মনে করছেন কিনা? দেখেন, ইন্ডাস্ট্রিটা আমাদের গ্রোথ যদি না হয় তাহলে এটা সময়ের সাথে সাথে হবে, নট নেসেসারি যে অনলি পলিটিক্সের কারণেই হয়েছে ব্যাপারটা। গ্রোথ না হলে একসময় সিনিয়র শিল্পীরা হারিয়ে যান, অনেক অনেক লেয়ার তৈরি হয়, অনেকে অনেক সময় নানা কারণে একমাত্র প্রফেশন যাদের আসলে অভিনয়, তাদের অভিনয় ছেড়ে দিতে হয়, এরকমও আমরা দেখেছি। তো এটা আসলে ইন্ডাস্ট্রি কতখানি ফ্লারিশ হবে, ইন্ডাস্ট্রির গ্রোথ কতখানি হবে, সেটার উপরে ডিপেন্ড করছে প্রত্যেকে কতখানি আসলে কাজ পাবেন। তো সময়ের সাথে আসলে অনেক কিছু পাল্টে যায়, এটা আমরা স্বাভাবিকভাবেই মেনে নিতে হয়। ঠিক আছে, নাটকটা নিয়ে এবং দর্শকদের উদ্দেশ্যে। শিওর। লাস্ট আমি যেখানে কাজ করছি সেই স্ক্রিপ্টটার নাম হচ্ছে রিমান্ড। আশরাফ ভাই আমাদের ডিরেক্টর, সাথে কাজ করছেন পারভেজ ভাই, মারুফ ভাই, আমি এবং আমাদের এই যে দারুণ একটা টিম। এই দারুণ টিমটার জন্য আমি থ্যাঙ্কফুল যে এই টিমের সাথে আমি কাজ করতে পেরেছি। আর এই কাজটা আপনারা যারা দেখবেন তাদের নিশ্চয়ই ভালো লাগবে। ব্যাস, সবাই আর ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। ওকে। থ্যাংক ইউ। এখন যেই মানে সরকার পতনের পর যে মানে কাহিনী গল্পগুলো চলছে, যেটা বাস্তবে চলছে, সেটা আমরা এখানে করার ট্রাই করছি। এবং আমাদের যে ডিরেক্টর এবং টেকনিক্যাল ক্রু যারা, তারা এই জেনারেশনের মতো, কোন জেনারেশন? জেনজের মতো খুবই খুবই স্পিডি, হ্যাঁ, খুবই ভালো মেকিং করছে। তো আমি এর আগে অনেকগুলো পুলিশের ক্যারেক্টার করেছি, হ্যাঁ, কিন্তু ডিবিতে মনে হয় এটা আমার সেকেন্ড টাইম, মানে ডিবির ক্যারেক্টারে। চেষ্টা করছি ভালো করার জন্যে, মানুষের ভালো লাগবে, দর্শকদের ভালো লাগবে, প্রচণ্ড রকমের আশাবাদী আমি। আচ্ছা, আপনার পোশাকে ডিবি লেখাটা দেখে আমার প্রথমেই ডিবি হারুনের কথা মনে পড়ছে। তো আজকে আপনার এই অফিসে এরকম কিছু হয়েছে যে কোনো নায়িকা আসে বা কাউকে ভাত খাওয়ানোর, এই বিষয়গুলো আসলে এই ডিবি অফিসে ঘটে কিনা? না, আমরা স্টার্ট করেছি খুব স্বল্প সময় হয়েছে, সো ওই পর্যন্ত এখনও আমরা যাই নাই, ডিবি হারুন পর্যন্ত এখনও যাই নাই। আমরা 2-3 দিন হলো স্টার্ট করেছি, এটা আরও পরে হয়তো আমরা যাব, ভাত খাওয়াবো, খিচুড়ি খাওয়াবো, বিভিন্ন কিছু খাওয়াতে পারি, মানে ও পর্যন্ত এখনও যাইনি। ভবিষ্যতে মানে আরও যখন শুটিং হবে তখন হয়তো এই প্রশ্নের উত্তর দিতে পারবো। তখন কি আমাদের শোবিজের নায়িকারা আপনার কাছ থেকে টেক পাবে কিনা? হ্যাঁ, আমরা সত্য ঘটনা যেগুলো ট্রাই করব সমস্ত ঘটনাগুলো এখানে তুলে ধরার জন্য। মানুষ কিন্তু ঘুমিয়েছিল, গত 16 বছর মানুষ ঘুমিয়েছিল, যাকে মনে করেন আকাশ সমতুল্য মানুষ ভাবত, তাদের ভিতরে যে এত রকমের ছিদ্রি করেছে, মানুষগুলোও ছিদ্রি, আমার দেশটাকেও ছিদ্রি করেছে। আমি ফিল্মের মানুষ, দ্যাটস ওয়াই আমি একটা ফিল্মের ডায়লগ বলতে চাই, যদি আপনারা এটা রাখেন। এটা বোম্বের একটা অনেক বড় স্টারের ডায়লগটা ছিল এরকম:
छेदी सिंह हम तुमसे इतना छेद करेंगे इतना छेद करेंगे तुम कन्फ्यूज हो जाओगी सांस कहाँ से लोगी বাকিটা বললাম না তা আমার দেশ আমার জন্মভূমি আপনার দেশ আপনার জন্মভূমি আপনার মাতৃভূমি এখানে আমরাও ঘুমিয়েছিলাম আমরাও জানতে পারতাম না যে কোথায় কি হচ্ছে যেখানেই হাত দেওয়া যাচ্ছে 10,000 কোটি টাকা 5,000 কোটি টাকা হ্যাঁ 500 কোটি টাকা সামান্য একটা এমপির যদি মনে করেন মালয়েশিয়া 500 কোটির প্রপার্টি থাকে আমাকে আপনি বলেন আমাকে যদি 5 কোটি টাকা দেন আমি কিন্তু এর পরের দিন পাগল হয়ে যাব আমি পারবো না এটা হ্যান্ডেল করতে কিন্তু ওরা পেরেছে মানুষের টাকায় ওরা পোস্ট পাস করেছে পোস্ট পাসের গল্প শুনিয়েছে আমরা সেটা শুনেছি আমরা সেটা দেখেছি এখন আরও বের হচ্ছে